হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের সাথে দুর্দান্ত একটি ভয়ের অভিজ্ঞতা শেয়ার করতে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো আজকের কিন্তু ঘটনা জমজমাট হতে চলেছে। সবাইকে বলবো প্রশ্ন কিন্তু শেষে একটা থাকবে, আর প্রথমেই পুরো ঘটনাটা কিন্তু শুনতে হবে। তাহলে চলো সবাইকে প্রত্যেক দিনের মতো একবার মনে করিয়ে দিই, অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগামীকাল ঠিক 10টার সময় একটি টিপস ভিডিও আসবে, কারণ 19 তারিখ, ডিসেম্বরের 19 তারিখে কিন্তু আমাবস্যায় যদি এই ক্রিয়াটা করতে পারো তাহলে আশা করি 2026টা অর্থের আর আমাদের কোনো অভাব থাকবে না, আর এত অসুখ বিসুখের হাত থেকেও আমরা রক্ষা পাবো। তাহলে চলো, কালকের জন্য আমরা অপেক্ষায় রইলাম। কি আসছে তোমাদের জন্য দুর্দান্ত একটা টিপস। অনেকেই তোমরা অনেক প্রশ্ন করেছো টিপস রিলেট, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব একে একে, সাথে থেকো। এবার আমরা ঘটনায় যাই। যে ঘটনাটা আজকে আমরা শেয়ার করতে চলেছি বা আমরা সবাই শুনবো, ঘটনাটা কিন্তু ভয় শুধু বলবো না, বেশ ভয়ের। রাতের ঘুম কিন্তু আজকে উড়ে যাবে। হ্যাঁ, কথা দিতে পারি আজকে রাতের ঘুম কিন্তু উড়ে যাবে। সবাই ঘটনাটা মনোযোগ সহকারে শোনো। আর শীতের রাতে ঠান্ডার একটা আমেজ, তার মধ্যে সত্য ঘটনা, জমজমাটি আড্ডা হচ্ছে আজকে। আর তোমাদের জন্য ভালো ভালো ঘটনা তো এবার আমাকে আনতেই হবে, কারণ তোমরাই 50,000 পরিবার আমাদের, তোমরাই করেছো সেটা শুধু তোমাদেরই জন্য। তো যাই হোক, এবার চলো ঘটনায় ফিরি। ঘটনাটা পুরুলিয়া থেকে আমাকে পাঠায় এক ভাইয়ের এখন বর্তমান বয়স 27 বছর। ভাই বলে, দিদি ভাই, আমার নামটা আজকে কোনো কারণবশত তুমি একটা কাল্পনিক নাম দিয়েই ঘটনাটা শেয়ার করো। আমার আজকে যে নাম, সেই নামটা তুমি প্রকাশ্যে এনো না, কারণ আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু তার নিজের মামার সাথেই ঘটে। ভাইয়ের নাম ধরো আমরা দিলাম প্রদীপ। প্রদীপ ভাইয়ের মামা আজ থেকে প্রায় ধরো 13-14 বছর আগে, যখন উনি ট্রেনের গার্ড ছিলেন, এটা কিন্তু ট্রেন গার্ড ওনার মামা নিজে বলেন, যিনি একটা সময় এই ভৌতিক অভিজ্ঞতাগুলো নিজে চোখে দেখেছেন। তার প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা জিনিস তাদের সামনে হয়েছে, মানে ড্রাইভার আর গার্ড। এই ঘটনাটা যখন হয়, তার মামা কিন্তু আজও জীবিত আছেন, কিন্তু মামা চোখে দেখতে পারেন না। চোখে দেখতে পারেন না, এটা কিন্তু কোনো অসুখ বিসুখ কোনো রকম তার জন্য না। আজকের ঘটনাটা শোনো, বুঝতে পারবে কি হয়েছিল। আমাদের প্রদীপ ভাই বলে, দিদি ভাই, আমার এখন বর্তমান বয়স 27 বছর। আমি বাড়ির একটিমাত্র ছেলে। আমার মামার সাথে দীর্ঘ যাবৎ কিছু ঘটনা ঘটে। যখন আমার মামা ট্রেন গার্ডের কাজ করতেন, উনি কিন্তু অ্যাকচুয়ালিও ট্রেনে লোকো পাইলট বলে না, উনি কিন্তু ট্রেনের মধ্যে থাকতেন। বলেন যে এরকম অনেক সময় হয়েছে, ধরো রাতের বেলা, এক রাতের কথা বলছে, পুরুলিয়ার কোনো একটা স্টেশন, নামটা এখানে হাইট রাখবো, বলছে ওখানে রাতের বেলা সেরকম লোকজন, কোনো যাত্রী ট্রেন থেকে নামাটা করে না, কিন্তু যেটা ডিউটি সেটা তো করতেই হবে। ট্রেন ওখানে দাঁড়ানোর কথা, ট্রেন ওখানে সিগন্যাল পায়, ট্রেন কিন্তু ওখানে ঠিক সময় গিয়ে দাঁড়ায়। ট্রেন যখন দাঁড়ায় তখন তাকে বেশ কয়েকজন লোক ওই প্ল্যাটফর্ম থেকে উঠছে, যেখানে এই প্রদীপ ভাইয়ের যে মামা, তার অভিজ্ঞতায় প্রথম, সে এত বছর ট্রেন চালাচ্ছে, প্রদীপ ভাইয়ের মামা কয়েক বছর ধরে তো একই প্ল্যাটফর্ম থেকে যাওয়া আসা করে ট্রেন নিয়ে, কিন্তু ওনার অভিজ্ঞতায় উনি কিন্তু কোনো দিন দেখেননি এত প্যাসেঞ্জার, তাও সন্ধেবেলা ট্রেনে ওঠে বগিতে। যখন লোকো পাইলট যিনি, উনি বলেন যে অ্যাকচুয়ালিও এত লোক আজকে হঠাৎ
কোথা থেকে আসলো? লোকবসতি কি এখানে বেড়ে গেল? তো যেখানে মানে ট্রেনের চালক, সেখানে গার্ড, গার্ড হচ্ছে আমাদের প্রদীপ ভাইয়ের মামা। তো দুজনের মধ্যে একটা আলোচনা হয়। তো যাই হোক, তারা তাদের মতো যাচ্ছে। এবার তারা অপেক্ষায় রয়েছে, এতগুলো মানে প্যাসেঞ্জার উঠেছে, তারা একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে তো নামবে, কিন্তু ট্রেন শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এত লোক কোনো জায়গায় নামবে না। তাহলে তারা ট্রেনের মধ্যেই থাকবে, কিন্তু তারা ট্রেনের মধ্যেও নেই। তাহলে এতগুলো প্যাসেঞ্জার যে ট্রেনে উঠলো, তারা গেল কোথায়? ট্রেন থেকে তারা তো নামেনি কোনো জায়গায়। তো তখন পাইলট মানে যিনি ড্রাইভার ছিলেন, তো ড্রাইভার তখন ট্রেনের বললেন, হয়তো কোনো জায়গায় নেমে গেছে, প্যাসেঞ্জার যখন উঠেছে তখন হয়তো দুটো চারটে করে, হয়তো এক জায়গা দিয়ে অনেকে উঠেছে, দুটো চারটে, যার যার গন্তব্যস্থলে শেষে নেমে গেছে। এইটাই তো আমাদের ধারণা। প্রথম গেল। ওই একই প্ল্যাটফর্মে একদিন, প্ল্যাটফর্মে ঢোকার কিছুটা আগে প্রদীপের মামা প্রদীপকে জানায় ট্রেনটা সিগন্যাল পায়নি। সিগন্যাল না পাওয়ার জন্য প্ল্যাটফর্মের প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স প্ল্যাটফর্ম থেকে রেল ট্র্যাকের উপরে ট্রেনটা দাঁড়িয়ে যায়। তখন রাত 8টা বাজে। যেইটুনিক ওখানে অত লাইটের ব্যবস্থা নেই, অত লোকবসতি নেই, অতটা লোক আসা যাওয়া ওঠানামা করে না, যার জন্য ওখানে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দেখে রেল লাইনের ওপর থেকে কিছুটা দূরে যে ট্রেনের আলোটা পড়েছে, একজন অল্প বয়সী মেয়ে, ওই একটা সাদা রঙের ফ্রক পরা, আনুমানিক 8 থেকে 10 বছরের মধ্যে তার বয়স। মেয়েটি হেঁটে হেঁটে যেই ট্র্যাকে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্র্যাকের মধ্যে দিয়ে হেঁটে ট্রেনের দিকেই আসছে। যত মেয়েটা এগিয়ে আসছে ট্রেনের দিকে, লক্ষ্য করছে আলোটা যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। হঠাৎ করে এরকম তো হবে না। তো যখন সাথে ছিল প্রদীপ ভাইয়ের মামা, যখন গার্ডকে বলে যে এই একটু এদিকে এসো তো, সে সাথে সাথে ছুটে আসে। তখন তাকে বলে, আচ্ছা সামনে একটু লক্ষ্য করছো? মনে হচ্ছে না ট্র্যাকের উপর থেকে কেউ যেন একটা হেঁটে আসছে? তখন প্রদীপের মামা বলছে, কোথায় স্যার? না তো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বলছি, কি বলছো? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো ট্রেনের সামনের আলোটা যেন কিরকম আস্তে 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 কমে যাচ্ছে না? তুমি দেখো। বলছে, না স্যার, আমি তো পাচ্ছি না দেখতে। অ্যাকচুয়ালিও প্রদীপের মামা সেদিন কিন্তু দেখতে পাচ্ছিল, কিন্তু প্রদীপের মামা জানে, কারণ প্রদীপের মামা ওখানের অনেক ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রদীপের মামা জানতো যে ট্রেন চালক যেটা দেখছে না, সেটা একদম ঠিক দেখছে। ওখানে ওরকম অনেক কিছুই হয়, কোনো সময় কিছু নেই, হঠাৎ করে হয়তো বিবাহিত দম্পতি ওখান থেকে পার হচ্ছে রাতের বেলা, তারপর ট্রেন নিয়ে যেতে যেতে হঠাৎ দেখছে ট্রেন যতটা ডিস্টেন্সে থাকে, যদি রেল লাইনের মানে নিচ থেকে কেউ যদি হেঁটে যায়, সেটা কি দেখতে পারবে? কখনোই দেখতে পারবে না। সেটা সামনে দিয়ে দেখতে পারবে, কিন্তু চালাতে চালাতে পাশ দিয়ে দেখতে পারবে না। তাহলে সেই মানুষগুলোও ট্রেনের অতটা হাইট উচ্চতায় থাকতে হবে। কিন্তু এরকমও অভিজ্ঞতা হয়েছে যে দুজন হাজব্যান্ড ওয়াইফ, নতুন বিবাহিত দম্পতি, এতই লম্বা, তারা দেখছে ট্রেন চালাতে চালাতে যে তারা দুজন দাঁড়িয়ে রয়েছে রেল ট্র্যাকের পাশে। অনেক কিছুই ওখানে অদ্ভুত অদ্ভুত ঘটতো। যারা চোখে দেখেছে তারাই এই জিনিসগুলো সত্যি কথা বলতে বাস্তবে বিশ্বাস করবে। যারা দেখেনি তাদের এগুলো মনে হবে কোনো গল্প, যে আমরা কোনো মুভির আমরা গল্প শুনছি। অ্যাকচুয়ালিও এটা কোনো মুভির গল্প না, এটা বাস্তবে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমাদের প্রদীপ ভাইয়ের মামা বলে, দিদি আরও অনেক কিছুই আমার মামা জানতো। আমার মামা না সব সময় পকেটে করে ক্যারি করতো একটা ছোট্ট হনুমান চালিসা। যখনই ওই রেল ট্র্যাকের উপর থেকে ট্রেনটা ছুটে যেত রাতের অন্ধকারে, তখনই আমার মামা আগে থেকেই বসে পড়তো হনুমান চালিসা পাঠ করতে। আর ওখানে অনেক ট্রেন কিন্তু দুর্ঘটনাও ঘটেছে, আর বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ট্রেনে কাটা যদি বলো, ওই প্ল্যাটফর্মে ওই
চত্বরের মধ্যে হয়, ওই ট্র্যাকের মধ্যে। তো তার জন্য ওখান থেকে যখনই ট্রেন ছুটতো তখনই কিন্তু প্রদীপ ভাইয়ের মামা হনুমান চাল্লিশা কখনো পাঠ করতো, কখনো বাজরং বান যেটা আছে বাজরংবলির বান সেটা পাঠ করতো। যেরমভাবেই হোক সে বাজরংবলিকে নাম করতো। যখন কিছু পারতো না, অনেক শরীর খারাপ লাগতো, তখন জয় হনুমানজি, মানে জয় শ্রীরামজি এরকম করে সেগুলোই বলতো। মুখে মুখে সব সময় সে বলতে থাকতো, কারণ সে খুব ওই জায়গাটা ভয় পেত। একদিন বলে বর্ষার সময় প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। একটা লোকের প্রত্যেক দিন কিন্তু ডিউটি থাকে না। তো প্রদীপ ভাইয়ের মামা এক সপ্তাহের জন্য বাড়িতে ছিল। সে একটু ছুটি নিয়েছিল তার কিছু নিজের কাজের জন্য পারিবারিক। এক সপ্তাহ পর যখন সে তার চাকরিতে আবার জয়েন করে, তখন অন্য একজন ট্রেন চালক, সেই চালকের সাথেও কিন্তু আজকে আর নেই, যার সাথে এতগুলো ঘটনা ঘটেছে, সে আবার ছুটি নিয়েছে, অন্য একজন ট্রেন চালক এসছে, তার সাথে মামার ডিউটি পড়ে। তো মামা তার সাথে কথা বলছে, সে ছিল একজন নন বেঙ্গলি পার্সন। তার সাথে কথা বলতে বলতে যাচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ হামকো মালুম হে বহুত কুছ হোতা হে। তো জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ হ্যাঁ হামকো সব কুছ মালুম হে। তো চৈতনিক মামার সাথে তার আগে কোনো অভিজ্ঞতা সেরকম নেই, তো মামাকে সেরকমভাবে উনি না অতটা পাত্তা দিচ্ছে না, প্রদীপের মামাকে। কিন্তু প্রদীপের মামা মানুষটা দীর্ঘদিন যাবৎ ট্রেন লাইনে, মানে কি হয় ওনার চোখের সামনে বহু কিছু অভিজ্ঞতা জলছল করে ভাসছে, উনি সব কিছু জানেন, ওনার অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু ওই যে নন বেঙ্গলি পার্সন যিনি ড্রাইভার, উনি কিন্তু কোনোভাবেই এই ভাইয়ের মামাকে পাত্তা দিচ্ছেন না। যাই হোক, একদিন ঝড় বৃষ্টির সময়, প্রচণ্ড ঝড় বৃষ্টি সকাল থেকে চলছে, প্রচণ্ড দুর্যোগের সময়। ট্রেন তো ট্রেনের মতো যাবে, তো জল জমে যাওয়ার কারণে ট্রেন সেদিন অনেকটাই কিন্তু লেট চলছে, রাতের বেলা যাচ্ছে। হঠাৎ করে ট্রেনে কিছু একটা সমস্যা হয়। ট্রেনে এরকম সাধারণত হয় না, কিন্তু হঠাৎ করে কিছু একটা সমস্যা হয়, যার কারণে তখন ওই সময় আর কিছু করার নেই, ট্রেনটা কিন্তু থামাতে হয়। তবে ট্রেনটা যেখানে খারাপ হয় সেইটা হচ্ছে ওই যে স্টেশন, একটা স্টেশন প্রপার নিয়ে ঘটনাটা, ওই স্টেশনের কিছুটা দূরত্বে স্টেশন দেখা যাচ্ছে, ট্রেনের সামনের আলোতে স্টেশন দেখা যাচ্ছে। তো চারিপাশে বৃষ্টির জল ভরে গেছে, তখনও রীতিমতো বৃষ্টি পড়ছে। হঠাৎ রাতের বেলা, তখন 9টা বাজে, 9:10-5 হবে রাতের বেলা, যেদিন 8টার সময় 8:05 ট্রেনটা ওই প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করে, সেদিন 9:05-10 হয়ে গেছে, তখনও পর্যন্ত ওই প্ল্যাটফর্মে যেতে পারিনি। বৃষ্টির কারণে এতটাই জলমগ্ন পুরো রেল লাইন, কিন্তু ওখান থেকে নিয়ে যাওয়া যাবে না, না, যার কারণে খুব স্লো ধরে ধরে ধরে, আর তার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ধরে ধরে ট্রেনটাকে তো চালাতে হচ্ছে, যার কারণে ট্রেনটা কিন্তু প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট লেট প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাচ্ছে, এতটা দেরি করে। কিছু তো করার নেই, এটা তো প্রাকৃতিক দুর্যোগ। তো ওখানে যখন দাঁড়িয়ে আছে, হঠাৎ যে প্রদীপ ভাইয়ের মামা, সে একটা চেয়ার, মানে বসার চেয়ার মতো করা আছে লোহার, ওখানটা উনি বসে আছেন। ড্রাইভার তো ড্রাইভারের মতো ইয়েতে আছেন, ওনার ডিউটি উনি করছেন। হঠাৎ হরেন দিতে থাকে, হরেন দিচ্ছে, ট্রেনের বারবার হরেন দিচ্ছে। তো প্রদীপ ভাইয়ের মামা একটু বসে বসে ওখানে ঝিমছিলেন, মানে ওনার একটু ঘুম ঘুম ভাব আসছিল। যখন হরেন দিচ্ছে, তখন না ওনার মানে বারবার ওরকম হরেন দিতে দিতে না ওনার একটা কানের মধ্যে লাগে না, আর উনি যেহেতু ওইখানেই রয়েছে, তো তখন উঠে বলছে, আরে ক্যা হুয়া আপ ऐसे हो, মানে দাঁড়িয়ে আছে ট্রেনে হরেন কেন দিচ্ছেন, সামনে কি আছে, হিন্দিতে বলে। তখন ওই যে নন বেঙ্গলি ড্রাইভার, ওনার না মুখ পুরো শুকিয়ে গেছে। উনি তখন বলছে, আপ ইধার আইয়ে তো যারা। তো তখন প্রদীপ ভাইয়ের মামা বুঝতে পেরেছে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটছে, যেটা দেখে উনি ভয় পাচ্ছে। সাথে সাথে উঠে যায়, উঠে গিয়ে বলছে,
हाँ बोलिए क्या हुआ सर जी। बोलছে आप आगे देखिए प्लेटफॉर्म में वो खड़ा है, वो कौन है। বলছে প্ল্যাটফর্মে খাড়া হে। তখন মানে দূরবীন, ওই দূরবীন থাকে, দূরের জিনিস দেখার জন্য ট্রেনে থাকে ওগুলো। ওই দূরবীন দিয়ে না যখন মামা দেখে, তখন বলছে একজন মানে বেশ 6 ফুট হাইট যেরকম লম্বা হয়, এই রকম একজন লম্বা মহিলা, পুরো মানে কি বলবো, রাতের অন্ধকারে প্ল্যাটফর্মে অত আলো নেই, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, একজন মহিলা মানে মনে হচ্ছে এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা পায়চারি করছে। একজন মহিলা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ট্রেন থেকে। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে ড্রাইভারজি আর এই যে গার্ড ভাইয়ের মামা। তখন ড্রাইভারজি মামাকে বলছে ये क्या है, हाँ ये क्या है, कौन है, एक औरत, औरत इतनी बारिश में ये सुनसान प्लेटफॉर्म में क्या कर रहा है। तखन मामा बोलছে नहीं नहीं, आप जो देख रहे हैं वो आपका भ्रम है, ये सच नहीं है। तो ड्राइवर जी बोलছে अरे आप भी तो खुद देख रहे हो, तो मेरा भ्रम कैसे हो सकता है। बोलছে हाँ आपका भ्रम है, क्यों ना आप नहीं समझोगे, आप यहाँ से चलो। বাবা মানে বলছে তুমি এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করে তুমি এখান থেকে বেরিয়ে চলো, তারপর আমি তোমাকে এই প্ল্যাটফর্মের বিষয়ে অনেক কিছু জানাবো। তখন ওই যে ড্রাইভারজি ছিলেন তখন বলছে ঠিক হে, রাম রাম কর, মানে নন বেঙ্গলি তো, রাম 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 নাম করতে করতে ট্রেনটা নিয়ে যাচ্ছে। আর এই দিকে যে মামা সে তো বজরং বান বা হনুমান চল্লিশা এগুলো সমানে পাঠ করছে। আর ওই যে প্ল্যাটফর্মে তো দাঁড়াতে হবে, যেটা নিয়ম সেটা নিয়ম। কন্ট্রোল রুম যেখানে, সে হেড কন্ট্রোল রুম রেলের, সেখান থেকে তো নাহলে দেখে নেবে, ডিউটি নিয়ে টানাটানি হয়ে যাবে। যার কারণে ওখানে ট্রেন দাঁড়ায়, ওখানে 3 মিনিটস ওখানে স্টে করতে হয়। 3 মিনিট ট্রেনটা ওখানে দাঁড়ায়। দাঁড়াতে হঠাৎ মানে দেখছে ওই যে মহিলা, আমি বলছি আমার কিরম লাগছে, যে যাওয়া আসা করছিল সেই মহিলা হঠাৎ করে একদম ক্লোজ, মানে কি বলবো, প্ল্যাটফর্ম থেকে নামলো, লাফ দিয়ে ট্রেনের একদম যেই ট্র্যাকের মধ্যে ট্রেন দাঁড়িয়ে সেই ট্র্যাকের মধ্যে সেই মহিলা এসে লাফ দিয়ে, মানে যেরকম ঝাঁপ দেয় না সেরকম ঝাঁপ দিয়ে রেল লাইন থেকে মানে প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দিয়ে ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে আছে সেই মহিলা। এই জিনিস দেখার পর ওখান থেকে ট্রেন কিভাবে চালাবে। আর যে নন বেঙ্গলি ট্রেন ড্রাইভার ছিলেন উনি রীতিমতো নতুন ওনার হাট, আর উনি এই পুরুলিয়ার এই দিকে ট্রেন কখনো চালাননি, উনি অন্য জায়গায় চালাতেন ট্রেন, ওনাকে এখানে মানে পাঠানো হয়েছিল। ঠিক আছে, অনেক সময় হয় না এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেয়, তো সেরকম ওনাকে মানে ডিউটি সূত্রে, কর্মক্ষেত্রে ডিউটি সূত্রে ওনাকে ট্রান্সফার করা হয়েছিল পুরুলিয়ায়। আর সেই দিন ছিল ওনার প্রথম ওই পুরুলিয়ার রেল লাইন থেকে ট্রেন চালানো। উনি তখন বলছে এই আমাদের ভাইয়ের, প্রদীপ ভাইয়ের মামাকে, আগে হামকো ক্যা করনা হে, এ কौन है। তো বলছে মামা বলছে হিন্দিতে, আপনি ট্রেন চালান, আপনি ট্রেন ড্রাইভার, আপনার এরকম অভিজ্ঞতা পূর্বে ঘটেনি, আপনি জানেন না শত শত মানুষ প্রত্যেক দিন ট্রেনে কাটা পড়ে, সুসাইড করে, তাদের আত্মাগুলো কোথায় যায়, মার্ডার করে ফেলে যায়, তাদের আত্মাগুলো কোথায় যায় আপনি জানেন না। আপনি ড্রাইভার হয়ে, আপনি কি জানেন না আপনি ড্রাইভার হয়ে আপনি কিন্তু কিন্তু করছেন, ভয় পাচ্ছেন, চালাইয়ে जो भी है आप उसके ऊपर से ट्रेन चलाइए, हम बोल रहे हैं आप उसके ऊपर से ट्रेन चलाइए, जो भी हो आप ट्रेन চালাইয়ে। যখন এই কথা বারবার করে বলছে তখন ওই মুহূর্তে সাথে সাথে মানে ট্রেন যে ড্রাইভার ছিল ও তখন ট্রেনটাকে চালিয়ে দেয়। যখন ট্রেনটা চালিয়ে দেয় না তখন দেখছে যে কোনো কিছু নেই, উনি যে দেখছে মুখ বাড়িয়ে পাইলট, মানে কি বলবে, বলছে স্লো করে দিয়ে উনি ট্রেন থেকে একটুখানি জাস্ট এরম করে যখন দেখে তখন দেখছে প্ল্যাটফর্মের ওপরে ওই সেম মহিলা
ওই রকম কালো একটা পোশাক পরা 6 ফুট হাইটের, বলছে যে তার দৃশ্য দেখে ড্রাইভারজি ট্রেন আবারও দাঁড় করিয়ে ফেলে। তখন এই যে প্রদীপের মামা ড্রাইভারজিকে বলছে ক্যা হুয়া আপকো, তখন ড্রাইভারজিকে হাঁটিয়ে যখন দেখে, বলছে সেই মহিলার, আমার গা কাটা দিচ্ছে, তোমাদেরকে বলছি, তোমরা জুম করে একটু দেখতে পারো, গা আমার কাটা কাটা দিচ্ছে। ওই যে মহিলার মুখটা না সে এইরকম বড় বড় একটা লম্বাটে মুখ, দাঁত দুটো না এরকম দু সাইড থেকে দাঁত বের করা, নাকটা টিকালো, চোখগুলো না যেন মানে আগুনের ভাটির মতো জ্বলছে। এই দৃশ্য দেখার পর, আর এই যে চোয়াল, এই ঠোঁটের এই নিচের এই অংশটা বলছে এরকম না নেবে এসছে, এরকম ঝুলছে, আর মুখের ভিতরটা পুরো অন্ধকার। এই দৃশ্য দেখে আগের স্টেশনে নিয়ে গিয়ে সাথে সাথে যে ট্রেন চালক ছিল সে বমি করতে করতে কাঁচতে কাঁচতে ট্রেন থেকে নেমে গিয়ে যে রেস্ট রুম থাকে, সাথে সাথে ট্রেন ওখানে রেখে দিয়ে চলে যায়। প্যাসেঞ্জার ছিল না, বৃষ্টির কারণে ছিল 10-12টা প্যাসেঞ্জার। তো হই 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 কী হয়েছে, বলছে না এরকম ট্রেন চালকের একটু শরীর খারাপ লাগছে, যার জন্য এখন অন্য ট্রেন ড্রাইভার নিয়ে যাবে, মানে উনি আর আসবে না ট্রেনে। তো উনি সেই দিনই ওখান থেকে উনি নেমে যান, ট্রেন ওখানেই দাঁড়িয়ে যায়। মানে এই রকমও হয় কিছু জিনিস যেগুলো আমরা জানি না, আমাদের যেগুলো পুরো অচেনা অজানা থাকে। বলছে সেই ট্রেন অন্য চালক এসে গন্তব্য যেখানে একদম শেষ সেখানে নিয়ে যায়, আর ওই ড্রাইভার কিন্তু আর ওই মানে পুরুলিয়ার ওই জায়গায় আর উনি ওই রুটে ট্রেন চালাননি। বলছে উনি দেখাও হয়নি। প্রদীপের মামা বলে ওনার আর কোনো রকম খবরও পাওয়া যায়নি, ঠিক আছে, হয়তো অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে নিয়েছিলেন, কি কোনো কিছু পানিশড করেছে ওনাকে হয়তো, জানি না, সেটা জানা নেই। আর এবার তোমাদের বলি আমাদের প্রদীপ ভাইয়ের মামা উনি অন্ধ কী করে হলেন। তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালিও আমাদের এই প্রদীপ ভাইয়ের মামা অন্ধ কী করে হলেন এবার তোমাদের বলবো। সেটা হচ্ছে প্রদীপ ভাইয়ের মামা আর সেই আগের যিনি ভালো বাঙালি ড্রাইভার ছিলেন, ট্রেন চালক, সেই ট্রেন চালক যখন ছুটি কাটিয়ে আবার আসেন, মামার সাথে ডিউটিতে পড়েন, একসাথে ডিউটি করছেন। তো ওনারা অন্যদিকে অন্য কোনো ট্র্যাকে ট্রেন চালনা করছিলেন পুরুলিয়াতেই, ওখানে না, ওই প্ল্যাটফর্ম বা ওই যে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে অনেক কিছু দেখা যায় ঘটে, এতক্ষণ যে ঘটনা তোমাদের সাথে বললাম সেরকম কিছু না, এটা সম্পূর্ণ অন্য জায়গায়। বলছে মানে কি বলবো, একটা জায়গায় সিগন্যাল পাওয়া যায়নি, তো সিগন্যাল নেই বলে সেখানে ট্রেনটা দাঁড় করানো হয়। সিগন্যালটা না থাকলে, যদি ড্রাইভার সিগন্যাল না পায় তাহলে ট্রেন তো নিয়ে যেতে পারবে না। ট্র্যাকের উপর দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখছে ট্র্যাকের উপরে এক দল গরু লাইন দিয়ে আসছে। তখন রাত 11টা বাজে, লাইন দিয়ে গরু তো পার হচ্ছে, মানে এপার থেকে এপার করছে। তো ড্রাইভার যে ছিল তো মামাকে বলছে যে আরে দেখো না, এত গরু এই রাত 11টার সময় লাইন পার করে কোথায় যাচ্ছে? সব গরুর মালিক কি গরুর খোঁজ করেনি? যাদের গরু তারা দেখবে রাস্তায় রাস্তায় কিন্তু গরু না পেলে খোঁজ করে, তাহলে এই গরুগুলোর মালিক কি খোঁজ করেনি? এরা এত রাতের বেলা বাড়ি ফিরছে। তো তখন মামা বলছে যে না না স্যার, হতে পারে যে আমরা যাকে গরু দেখছি সেটা গরু না, হতে পারে অন্য কিছু। তো মামা এইসব জিনিস, ভূত প্রেত আত্মা, এইসব জিনিসে না খুব বিশ্বাস করতো, সেরকম ভগবানও খুব মানতো উনি। তো ওনার কাছে সবসময় তো হনুমান চালিসা থাকতো। তো ড্রাইভার তখন বলছে কি করব বলো তো, খুব জোরে বাথরুম পেয়েছে, নামবো, নেবে সাইডে করে আসি। তো তখন মানে দেখবে ট্রেনের যে ট্র্যাকগুলো থাকে, মানে রেল লাইনের পর একটা রেল লাইন ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 1 নম্বর পর কিছুটা কিন্তু এমনি পাথর ফেলা থাকে, ট্র্যাকের কথা বলছি, তারপর আবার একটা লাইন, তারপর আবার একটা পাথর। তো সেরকমই প্রদীপের মামা বলে যে ধারে কোনো জায়গায় যেতে হবে না,
তুমি একটা কাজ করো, ড্রাইভারকে বলছে, বন্ধু হয়ে গেছে, অনেক দিন ধরে একসাথে থাকে তারা, একসাথে ডিউটি পায়, একসাথে ট্রান্সফার হয়। বলছে তুমি একটা কাজ করো, তুমি নেবে, মানে যে পাথর ফেলা আছে ট্রাকের পাশে, ওখানে করে উঠে যাও। আর এত অন্ধকার, একদম মাঝ লাইনে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, ট্রেনের আলোতেই আলোকিত, আর আমাবস্যা ছিল, ঘুটঘুট করছে অন্ধকার। হ্যাঁ, বলছে যেতে হবে না, ট্রেন লাইন তো এমনি মানে ভালো না, একদমই ভালো না, কোনো লাইনে কোনো জায়গা ভালো না ট্রেনের। কেন কোনো না কোনো জায়গায় তো খারাপ কিছু ঘটেই থাকে না। তো বলছে যে তুমি এখানেই মানে নেবে করে নাও। তো ড্রাইভার বলছে আচ্ছা ঠিক আছে। তো নাবে ড্রাইভার নাবে। যখন ড্রাইভার নাবে তখন যে প্রদীপ ভাইয়ের মামা, ওনারও বাথরুম পায়। তো ওনার মামা কী করে, এই ধার দিয়ে নাবে, আর ড্রাইভার নাবে ওই ধার দিয়ে। ঠিক আছে, দুজনে দু ধার দিয়ে নাবে, ট্রেনে তো দুদিক দিয়ে ওঠা নামা করা যায়, মানে ইয়েতে কেবিনে। তো কেবিনের এপাশে মামা নাবে বাঁ দিকে, আর ডান দিকে ড্রাইভার নাবে। এবার মামা বাথরুম করে ট্রেনে ওঠে, ড্রাইভার কিন্তু আগে নাবে, কিন্তু ড্রাইভার উঠিনি। তখন মামা উঠে তখন বলছে যে আরে কি হলো, আসো। মামা ওই বোতলে জল খুলে হাত ধুচ্ছে ট্রেনে উঠে গিয়ে। তো বলছে কোথায়, এখনো হলো না, আমি তো তোমার পরে গিয়ে চলে আসলাম, বাথরুম করে আসো, নাও জল দেবো। হ্যাঁ, কিন্তু ড্রাইভারের কোনো রকম কথা নেই, কোনো সারা শব্দ নেই। তখন না প্রদীপ ভাইয়ের মামা প্রচণ্ড ভয় পায় যে কি হলো। প্রথমে আমি বললাম উনি কিন্তু ভয়ও পান, উনি ভূত প্রেত বিশ্বাসও করেন, আবার ঠাকুরও বিশ্বাস করেন মানে। তো উনি তখন সাথে সাথে ওইদিকে এসে, যেখান থেকে মানে ট্রেন ড্রাইভার, উনি ওখান থেকে তাড়াতাড়ি এসে তখন দেখছে যে ড্রাইভার বাথরুম করে বাথরুমের উপরে পাথরের মতো বসে আছে। হঠাৎ করে এইটা দেখে তখন মামা ওই নাবে, নিচে নাবে। তখন মামা নেবে, তখন বলছে যে আরে কী হলো, তুমি এখানে বসে আছো কেন, চলো, সিগন্যাল তো পেয়ে গেছি। তখন কিন্তু সিগন্যাল পেয়ে গেছে, ঠিক আছে। বলছে চলো, ট্রেন চালাতে হবে তো। তখন সে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখানে বসে আছি অন্ধকারে, আমাকে তাড়াতাড়ি ট্রেনে তোলো। তখন মামা তাকে তুলে দেয়, দিয়ে মামা উঠে তখন বলছে, চোখে মুখে জল দিয়ে হাত টাত ধুয়ে তখন বলছে তুমি ঠিক আছো তো। বলছে হ্যাঁ আমি ঠিক আছি। বলছে কি হয়েছে তোমার? তখন বলছে না কিছু হয়নি। বলছে চলো। সে না আর কোনো কথা বলেনি, সে তখন নিজের মতো নিজে আস্তে আস্তে ট্রেন নিয়ে আস্তে আস্তে নিজের মতো নিজে নেক্সট যে প্ল্যাটফর্ম সেখানে যায়, গিয়ে দাঁড়াতে ওখানে 1 মিনিট মতো হোল্ড ছিল, লোকজন উঠছে। হ্যাঁ, তো নাবছে উঠছে, লোক তো ট্রেনে ছিল। তো তখন মামা জিজ্ঞেস করছে যে কি হয়েছে গো, তুমি হঠাৎ ওখানে কি হয়েছিল, ভয় পেয়েছিলে নাকি কিছু, ওখানে তুমি বসেছিলে? তখন বলছে আর কি বলবো তোমাকে, মানে মামার নাম নিয়ে বলছে যে মনে হচ্ছে ট্রেন চালানোটা ছেড়ে দিতে হবে। তখন বলছে কেন? বলছে আরে ওখানে না আমি কি বলবো, একটা মনে হয় ডেড বডি, মানে কাটা পড়েছে, যেটা কাটা পড়েছে এখনো ডিক্লিয়ার হয়নি, রাতের বেলা হয়তো খবর হয়নি, কাটা পড়েছে মানে আর কি, ওই কাটা পড়েছে যে তার কিছু দেহের অংশ সেই তার উপরেই টয়লেট করেছে। ঠিক আছে, এটা স্বাভাবিক, ভয় পাওয়ারই কথা। মানে একটা কাটা হাত, একটা মাংসপিণ্ড ওখানে পড়েছিল, তার উপরে উনি বাথরুম করেছে, অন্ধকারে দেখেনি। এবার অনেকটা দেখতে দেখতে কি বলতো, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকলে না দেখবে একটু দেখা যায়। যখন উনি একটা ফর্সা কিছু দেখেছে সাদা মতো, উনি নিচু হয়ে যখন দেখে, তখন উনি ওই দেখে না ওনার মাথা ঘুরে যায়, উনি বসে পড়েন। এইটা যখন বলে তখন বলছে মহিলা ছিল না পুরুষ ছিল? তখন বলছে যে মহিলা ছিল। তখন বলছে আচ্ছা ঠিক আছে। এবার ওইখান থেকে ওরা কিন্তু 12টার সময় ট্রেন ঘুরিয়ে নিয়ে আবার ওই পথ থেকে ওনারা ফিরবে। তো যখন রাতের বেলা ফিরছে, সেম সেম ট্র্যাকে, সেম লাইনে, ওখানে আবার সিগন্যাল নেই। ড্রাইভার তো প্রচণ্ড ভয় পাচ্ছে। আর তখন এই প্রদীপ ভাইয়ের মামা তার প্রচণ্ড জোরে হঠাৎ বলছে কোনো বাথরুমের কোনো কিছু ছিলই না, বাথরুম উনি অলরেডি করে নিয়েছে আগে, কিন্তু
ওনার হঠাৎ করে এত জোরে বাথরুম পেয়েছে, মনে হচ্ছে লিভার বাস্ট করে যাবে, উনি থাকতে পারবে না। এবার উনি ট্রেন থেকে কিন্তু নাবে। যখন ট্রেন থেকে নাবে তখন দেখছে মানে ওই যে ওখানে তো ওরকম হয়েছে, একটু হয়তো আগে পরে হবে, ট্রেনটা দাঁড়িয়েছে, জায়গাটা এক, ট্র্যাকটাও এক, মানে রেল লাইনও এক, সেই জায়গাতেই কিন্তু ট্রেনটা সিগন্যাল পাচ্ছে না। যখন ওখানে দাঁড়িয়েছে, মামা তো মানে বাধ্যগত, বাথরুম পেলে, পটি পেলে মানুষের তো কিছু করা থাকে না, তখন দেখবে মানে ওই লজ্জা ভয় কোনো কিছু থাকে না, কেন ওই জিনিসটা আমাদের শরীর থেকে বার করতেই হবে। তখন মামা নেবে যখন বাথরুম করছে, তখন ট্রেন পুরো ফাঁকা, যা যাবার চলে গেছে, আসার সময় ট্রেন পুরো ফাঁকা, হয়তো গুনে গুনে 1 2 জন 5 জন হবে, এর বেশি নেই, পুরো ফাঁকা ট্রেন। ওখানে নেবে যখন বাথরুম করছে তখন দেখছে একটা কিছু চকচক করছে। যেহেতু উনি ওই ড্রাইভারের সাথে ওই ঘটনাটা ঘটেছে, ওনার তো একটা ভয় লাগছে মামার। মামা কি করে, ফোনের ফ্ল্যাশ লাইটটাকে জ্বালিয়ে ওখানটা দেখে যে উনিও সেই ভুলটা না করে, জানতে হোক না জানতে হোক, জানতেই হোক না জানতেই হোক, কারোর শরীরে জীবিত হোক মৃত হোক বাথরুম করাটা কিন্তু ঠিক না। তো তার জন্য উনি তো না জেনে করেছে। মামা যে তিনি কানে শুনেছে, মামা ফ্ল্যাশ লাইট দিয়ে ভালো করে ওখানে টর্চ দিয়ে দেখে যে কোনো মাংসপিণ্ড বা হাড় গোড় কিছু হাত পা পড়ে আছে কিনা। যখন দেখে কিছু নেই, উনি বাথরুম করছে। বাথরুম করতে করতে উনি নিচের দিকে তাকিয়ে রয়েছে, দেখছে অনেকে দেখবে একটা হ্যাবিট থাকে যে বাথরুম করে না, দেখবে অনেকে থুতু ফেলে। এই জিনিসটা লক্ষ্য করবে, ছেলে বলো মেয়ে বলো, বাইরে বিশেষ করে যদি বেটা ছেলেদের দেখবে বাথরুম করলে থু করে থুতু ফেলে ওখান থেকে চলে আসে ফিরে। তো উনিও ওরম বাথরুম করতে করতে দেখছে একটা কিছু চকচক করছে। ফোনের ফ্ল্যাশ লাইটটা যখন জ্বালিয়ে দেখে, দেখছে একটা সোনার মতো একটা হাড় পড়ে, দেখে সোনার হাড়ই মনে হচ্ছে। উনি ওটাকে তুলে নিয়ে দেখছে রক্ত থক্ত লেগে আছে, কিছুই নেই, কিছু নেই, মানে ছিঁড়ে গেছে, ছেঁড়া, কিন্তু কিছু লেগে নেই, বাথরুমও লাগেনি, একটু দূরে পড়েছিল। উনি ওটাকে নিয়ে পকেটে নেয়, হ্যাঁ পকেটে নিয়ে থু করে যখন থুতু ফেলে উনি যখন ট্রেনের দিকে হেঁটে আসে, মানে ট্রেনে উঠবে, তখন একজন মহিলা কণ্ঠ ওনাকে বলে, আমার হার নিয়ে পকেটে রাখলি, আমার গায়ে থুতু ফেলে চলে যাচ্ছিস, তোর এত বড় সাহস। এই কথাটা বলতেই যে মামা সাথে সাথে ওই হারটাকে ফেলে দেয়, পকেট থেকে বের করে ফেলে দিয়ে ছুটে ট্রেনের মধ্যে এসে উঠে যায়। যখন উঠে যায় তখন ওই ড্রাইভার ট্রেনের বলছে, কি হয়েছে, এরকম করে উঠে আসলে কি হয়েছে? তখন বলছে না কিছু হয়নি, অন্ধকার ভয় লাগছিল তাই। উনি কিন্তু কোনো কথা বলেনি, কিভাবে বলবে যে আমি একটা হাড় ওখানে পড়েছিল হাড়টাকে নিয়েছি, এরকম থুতু ফেলেছি, এই বলেছে, উনি আর সেই কথাটা বলেনি। তারপর যাই হোক উঠে আসে, আসার পর ট্রেন নিয়ে চলে যায়। ওই যাবার পর প্রদীপের মামা 1 মাস ট্রেনের কোনোভাবে যোগাযোগ করতে পারিনি, ট্রেনের কোনো কেউ। যখন ট্রেনের গার্ড, যখন ট্রেনের এক অধিকর্তা যখন বাড়িতে যায়, তখন দেখে যে মামার শরীর প্রচণ্ড খারাপ, মামা চোখে দেখতে পাচ্ছে না। মামা চোখে না দেখতে পারলে সে কাজ করবে কি করে? তখন তো ট্রেন সরকারি ছিল, এখন তো ট্রেন বেসরকারি হয়ে গেছে। যখনের ঘটনা, মামা পেনশন পায়। আর সব থেকে বড় কথা, মামার চাকরিটা চলে যায়, কারণ মামা চোখে আর সেই দিনের পর থেকে দেখতে পেত না। মামা তাবর তাবর জায়গায় গেছে, তাবর তাবর জায়গায় গিয়ে মামা মানে ডাক্তার, কবিরাজি, বদ্যি, কোথায় না কি না করেছে, প্রচুর টাকা ঢেলেছে, কিন্তু চোখ ভালো হয়নি। ডাক্তার বলেছে ওনার চোখে উনি দেখতে পারবেন না। অন্য যে তান্ত্রিক বাড়ি গেছে, ওঝা বাড়ি গেছে, ওনারা বলেছে যে উনি আর ঠিক হবেন না, উনি অন্ধ হয়ে গেছেন। যাই হোক দর্শক বন্ধুরা, কালকে কিন্তু আমাদের একটা টিপস আসছে, সাথে থেকো, ঘটনাটা অনেক বড় হয়েছে, যার জন্য আজকে তোমাদের নামগুলো না বলে যাব না। অবশ্যই তোমরা কালকে অভিনন্দন জানিয়েছো, নামগুলো তো বলবোই। চলো, তো চলো, প্রথম নাম হচ্ছে মাম্পি দাস, তারপর পিঙ্কি দাস, পার্থ দাস, তারপর নাম বলি বনশ্রী দে, তারপরে সুদীপ্তা ব্যানার্জি, পার্থ দাস অনেকদিন পর, তারপর কমেন্ট করেছো সমীরণ ঘোষ, রূপা দে, মৌ রয়, তারপর কমেন্ট করেছো
সানিদেব, তারপরে অর্পণ পাহাড়ি অফিসিয়াল, কৃষ্ণাধারা, নীলিমা মজুমদার, সুদীপ্ত ব্যানার্জি, অর্পণ পাহাড়ি অফিসিয়াল। আচ্ছা, অরূপ চন্দ্র কমেন্ট করেছো, তারপরে শৃঙ্খা বণিক, তারপর কমেন্ট করেছো কৌশিকী ঘোষ, আয়ান হালদার, চৈতালি রয়, পুতুল পাল, দত্ত চ্যানেল। আচ্ছা, তারপরে নিবেদিতা বলেছে মিষ্টি খাওয়ানোর কথা, অবশ্যই খাওয়াবো। তারপর তমাল মণ্ডল, সুজাতা দাস দিদিভাই, শম্পা মিনি কিচেন, তারপরে কাজল সাহা, পাপ্পু দে ভাই, ডালি দেবনাথ, বনশ্রী দে দিদিভাই, ডিএসএসবি ফ্যামিলি, তারপর কমেন্ট করেছো বাবন সাহা, তারপরে সুমিতা বিশ্বাস, সৌমিক সরকার। হ্যাঁ, অবশ্যই আপনাকে আমি উত্তর দেব। আসলে আপনি একবার হাই পাঠিয়ে দেবেন, প্রত্যেকদিন প্রচুর মানুষ তো যোগাযোগ করে, তাই জন্য আমি মেসেজটা হয়তো পাইনি। তারপরে আমাদের পুলক চক্রবর্তী ভাই, তারপরে সঞ্জীব মিত্র শিলং, একদম ঠিক বলেছ। তারপরে চৈতালি মিত্র, তারপর কমেন্ট করেছো বনানী কর্মকার, রুবি, পুতুল পাল, তারপর কমেন্ট করেছো তুহিন দান্দ্রে। আচ্ছা দিদি, রাম রাম ইন্দোর সে রামজি। তারপরে সবিতা পটেল, আচ্ছা দীপক হালদার, অভিনন্দন সোনামা। সত্যি তোমরা না থাকলে তো আমি এখানে থাকতাম না। অভিনন্দন, তোমাদেরও দোয়া দরকার, কারণ এই যে 50,000 পূর্ণ হলো, এই পরিবারটা আমাদের সবার এর মধ্যে অনেক অঙ্গীকার আছে, সবার এর মধ্যে অনেক ব্যক্তিত্বতা আছে, তবে আজকে আমি এখানে। শ্রাবণী হাজরা, সুমনা ভট্টাচার্যা, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে মিম, তারপরে পিন্টু ঘোষ, তারপর বেবি ঘোষ, মিটু, অনেকে প্রাণ ভরে তোমরা আমাকে উইশ করেছো। তারপরে সুশান্ত 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 রয়, তারপরে সানিয়া মণ্ডল বোন, সুমি দাস, মৌমিতা দাস, বাহ, তারপরে সুশান্ত রয়, তারপর শম্পা মিনি কিচেন আবারও কমেন্ট করেছো, তারপর অনুরোধ দাস, প্রদীপ দাস, সাগরিকা রয়, শোভা ভৌমিক দিদিভাই। আচ্ছা, তারপরে আমাদের ইন্তেজাইজ, দাঁড়াও 1 মিনিট, তারপর কমেন্ট করেছো ইনতাইজ হোসেন, কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো আমাদের ভারতী দত্ত দিদিভাই, তারপরে পার্থ দাস, সোহিনী রয়, শতাব্দী দাস, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তারপরে বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, রূপসা শেঠ, জলি হাজরা, পার্থ দাস বাংলাদেশ থেকে মিম, রীনা চক্রবর্তী, নীলিমা সিংহ, পূজা দাস, প্যান্থার গেমিং ওয়াইটি, পুলক চক্রবর্তী। প্রচুর 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 আমার পরিবারের সদস্য তোমরা আমাকে উইশ করেছো, আমি খুব খুব আনন্দিত। তোমরাও যেরকম আনন্দ পেয়েছো, আনন্দিত হয়েছো, আমিও হয়েছি। কথা বলতে বলতে না মানে কথাটা ভারী হয়ে যাচ্ছে, জানি না, মানে এরপরে হয়তো কেঁদেই ফেলবো। যাই হোক, আজকে আসছি, দেখা হবে কালকে সকালবেলা। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু। বুক ভরা ভালোবাসা, জয় বড় মায়ের জয়। সবাই খুব ভালো থেকো। এখনের মতো টাটা, শুভরাত্রি, চলো।